পাকিস্তানের ক্রিকেট যে সুন্দর অবকাঠামো শক্ত ভিতের ওপর দাঁড়ানো ছিল সেটা এখন একদমই নষ্ট হয়ে গেছে। এশিয়া কাপে 3 বার ভারতের কাছে হেরেছে পাকিস্তান এবং এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্বকাপ কোথাও ভারতের সামনে কিন্তু পাকিস্তান দাঁড়াতে পারেনি। পাকিস্তানের ক্রিকেটের সামগ্রিক অবস্থা ভালো না। এটা হয়তো পাকিস্তানের যারা এই এশিয়া কাপেও বড় বড় কমেন্টেটররা কমেন্ট্রি করেছেন, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, রমিজ রাজার মতো কমেন্টেটর ছিলেন, তারা কমেন্ট্রি করেছেন, আমি শুনেছি প্রায়। বাট তারাও কিন্তু তাদের দেশের ক্রিকেটের প্রকৃত অবস্থাটা যে খারাপ সেই স্বীকারোক্তিটা তাদের কমেন্ট্রিতেও ছিল না। ওয়াসিম আকরাম মাঝে মাঝে বলার চেষ্টা করেন, আর ওয়াকার ইউনুস যেহেতু অন অ্যান্ড অফ কোচিংয়ের সঙ্গে জড়িত তিনি হয়তো বলেননি। বাট আমার ব্যক্তিগত উপলব্ধি হচ্ছে, আমি খুব ছোটোবেলা থেকেই পাকিস্তানের ক্রিকেটকে ফলো করেছি, কমেন্ট্রি শুনতাম একদম লেট 70s থেকে। পাকিস্তানের ক্রিকেট যে সুন্দর অবকাঠামো শক্ত ভিতের ওপর দাঁড়ানো ছিল সেটা এখন একদমই নষ্ট হয়ে গেছে। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট যেটা ডোমেস্টিক ক্রিকেটের স্ট্রাকচার, আমার মনে হয় ভারতীয় ডোমেস্টিক ক্রিকেটের তুলনায় মানে কোনো তুলনা চলে না। মানে ভারতীয় ডোমেস্টিক ক্রিকেট এখন এত সুসংগঠিত, এত পরিশীলিত, এত সাজানো গোছানো, এত সুবিন্যস্ত এবং ওয়েল প্ল্যান্ড, একটা আন্তর্জাতিক মানদণ্ডে কম্পিট করার জন্য বিভিন্ন রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে কিভাবে প্লেয়ার তৈরি করতে হবে, তাদের উচ্চতর ট্রেনিং কিভাবে করতে হবে, ভালো উইকেটে তাদের খেলার সুযোগ করে দিতে হবে, ভালো প্রশিক্ষণে তাদেরকে রাখতে হবে, তাদের ফুডিংটা ঠিক আছে কিনা, তারা ক্রিকেটীয় অ্যাটমসফিয়ারে বেড়ে উঠছেন কিনা, তাদের গ্রুমিংটা, সব কিছু ভারতীয় ক্রিকেট বোর্ড মনিটর করে। সেখানে পাকিস্তানে এসব আছে বলে আমার মনে হয় না। পাকিস্তানের ক্রিকেটের আসলে ক্রিকেটের যে যেখান থেকে শিক্ষা, পাকিস্তানিরা ন্যাচারাল ট্যালেন্ট, আমরা জানি পাকিস্তানিদের ব্লাডের মধ্যেই ক্রিকেট হকির একটা ধারা ছিল, কিন্তু দুটো খেলাতেই তারা সঠিক পরিকল্পনার অভাব, পরিচর্যা এবং একটা সুদৃঢ় কাঠামো না থাকায় প্লেয়ারদেরকে তৈরির যে বিভিন্ন একাডেমি, সেখানে ভালো কোচ, প্লেয়ারদের গ্রুমিং এবং ক্রিকেট অ্যাটমসফিয়ারটা ঠিক রাখা, প্লেয়ারদের বেড়ে ওঠার পিছনে এগুলো অনেক বড় ভূমিকা রাখে। একটা সময় আমরা দেখতাম, আমি যখন স্কুল গোয়িং, তখন পাকিস্তানের ক্রিকেটারদের একটা বড় অংশ ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলতেন। এটা এই প্রজন্মের হয়তো জানাই নেই। ইংলিশ কাউন্টি হচ্ছে একটা ক্রিকেটারকে পরিপূর্ণ ক্রিকেটারে পরিণত করার সর্বোত্তম ক্ষেত্র এখন পর্যন্ত। পাকিস্তানের 70s 80s তুখোর ক্রিকেটার যারা, আসিফ ইকবাল, সাদিক মোহাম্মদ, মুশতাক মোহাম্মদ, জহির আব্বাস, জাভেদ মিয়ান্দাদ, ওয়াসিম বারি, ইমরান খান, সরফরাজ নওয়াজ, ওয়াসিম হাসান রাজা, জাভেদ মিয়ান্দাদ, তারা প্রত্যেকে কাউন্টি খেলে খেলে পরিণত হয়েছেন। তার পরবর্তীতেও কিন্তু সেলিম মালিকরা, ওয়াকার ইউনুসরা, ওয়াসিম আকরাম বছরের পর বছর, মুশতাক মোহাম্মদ, তারা কাউন্টি খেলেছেন, মুশতাক আহমেদও খেলেছেন, শাকলেন মুশতাক খেলেছেন। এখন পাকিস্তানে কাউন্টি ক্রিকেটার কম, তাদের ডোমেস্টিক ক্রিকেটের মান ভালো না, তাদের ক্রিকেটারদের পরিচর্যার যে ক্ষেত্রটা সেগুলোও কিন্তু খুব সাজানো গোছানো না। সব মিলে পাকিস্তানের ক্রিকেটের এখন একটা ভগ্নদশা। এবং আমার কাছে মনে হয় পাকিস্তান এখন যে জায়গায় দাঁড়িয়ে, যদি পাকিস্তানের সরকার, যে সরকারি আনস্টেবল, সেখানে আর ক্রিকেট বোর্ডের কথা কি বলবো, পাকিস্তানের রাষ্ট্র কাঠামো যেরকম একটা অবিন্যস্ত অবস্থায় আছে, যেখানে গণতন্ত্র প্রায় ধুকে মরে, একইভাবে পাকিস্তান ক্রিকেটের মধ্যেও কিন্তু কোনো গণতান্ত্রিক চর্চা নেই। বাবর আজম, মোহাম্মদ রেজওয়ানের মতো প্লেয়ারকে বাদ দিয়ে তারা এশিয়া কাপের আগে দল ঘোষণা করেছে, বাংলাদেশের সাথে খেলতে এসেছে, সেখানেও সিরিজ হেরেছে। এবং তাদের একটা ধারণা ছিল বাবর আজম, রেজওয়ান পাকিস্তানের এই টিমের সঙ্গে মানানসই নয়। কিন্তু আমি কেন, যে কোনো ক্রিকেট অনুরাগী বলবেন যে পাকিস্তানের এই দলে অনায়াসে বাবর আজম এবং মোহাম্মদ রেজওয়ান খেলতে পারেন। দল সাজানো থেকে শুরু করে নিয়ে কোচিং মেথড, লক্ষ্য, পরিকল্পনা, ঘরোয়া ক্রিকেটের অবকাঠামো নির্মাণ, সব জায়গায় অদূরদর্শিতা, অদক্ষতা পাকিস্তানের। তারই আমি বলবো যে কুফল হচ্ছে এশিয়া কাপে ভারতের কাছে 3 বার হারা।
আরএফএল পাম্পে ব্যবহৃত হয়েছে 100% কপার তারের কয়েল ও মসৃণ ব্রাস ইম্পেলার, যা নিশ্চিত করে সর্বোচ্চ পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান।